দেখো, গত ক্লাসে আমরা পরমাণুর গঠনে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্বন্ধে জেনেছিলাম এবং রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে যে কী কী ত্রুটি সেটা আমরা গতদিন আলোচনা করেছি এবং হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হাইড্রোজেনটা একটু বলে দিই, খুব গুরুত্বপূর্ণ। তোমরা দেখেছিলে যে নিউক্লিয়াসকে বেষ্টন করে অনেকগুলো কক্ষপথ আমরা এঁকেছিলাম। এটা ধরো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6, 7। এবার আমরা দেখিয়েছিলাম কি যে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন এরকম ভাবে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয়। একটা ইলেকট্রন কিন্তু যে কোনো কক্ষপথে 2, 3, 4, 5, 6, 7 যে কোনো কক্ষপথে স্থানান্তরিত হতে পারে উপযুক্ত পরিমাণ শক্তি পেলে। এবং সেই উত্তেজিত ইলেকট্রন যখন দেখছো যে আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসছে, তোমরা দেখেছো যে যদি 7 থেকে অথবা ইলেকট্রন যদি 6 থাকে 6 থেকে, অথবা যদি 5 থাকে 5 থেকে, 4 থাকলে 4 থেকে, 3 থাকলে 3 থেকে, 2 থাকলে 2 থেকে যদি একে ফেরে, তখন যে বর্ণালী তোমরা পেয়েছিলে তার নাম তোমরা জানো লিম্যান শ্রেণীর বর্ণালী। এরকম তোমরা 6টা মোট বর্ণালী পেয়েছিলে। গতদিন আরো বলেছিলাম যে বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে ফিরে আসে তাহলে তাকে বলা হয়েছিল বামার শ্রেণীর বর্ণালী। এরকম ভাবে একাধিক উচ্চ কক্ষপথ থেকে, বিভিন্ন উচ্চ কক্ষপথ থেকে যদি 3-এ ফিরে আসে তাহলে তাকে বলা হয়েছিল পাসেন শ্রেণী। যদি বিভিন্ন উচ্চ কক্ষপথ থেকে 4-এ আসে তাহলে বলেছিলাম ব্রাকেট শ্রেণী। আর বিভিন্ন উচ্চ কক্ষপথ থেকে যদি 5-এ ফিরে আসে তাহলে তাকে বলা হয়েছিল ফুন্ড শ্রেণী। আর বিভিন্ন উচ্চ কক্ষপথ থেকে যদি 6-এ ফিরে আসে তখন সেটাকে আমরা বলেছিলাম হামফ্রিস শ্রেণী। এর মধ্যে আমরা এই বামার শ্রেণীর যে বর্ণালীটা, এটা বলেছিলাম কি দৃশ্যমান আলোকে দেখা যায়, অর্থাৎ এই বামার শ্রেণীর যে ওয়েভলেন্থ সেটা 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে হয়, যেটা আমরা সাধারণ আলোকে দেখতে পাই। এবং তোমরা দেখেছো যে এই বামার শ্রেণীর বর্ণালী তার আবার বিভিন্ন রকমের ভাগ আমরা করেছিলাম। H আলফা, H বিটা, H গামা এবং H ডেল্টা। তা H আলফা, H বিটা, H গামা এবং H ডেল্টা এগুলো তোমরা জেনেছো গতদিন যে বামার শ্রেণী মানে 2-এ ফিরছে। এবার যদি তোমার 3 থেকে 2-এ ফেরে তাহলে H আলফা, 4 থেকে 2-এ ফিরলে বিটা, 5 থেকে 2-এ ফিরলে H গামা, আর 6 থেকে 2-এ ফিরলে H ডেল্টা আমরা এই বর্ণালী শিখেছি। এগুলো গত ক্লাসের আলোচনা। এখন এই বর্ণালী যেটাকে আমরা বলছি কি রেখা বর্ণালী, অর্থাৎ কিছুটা আলোকীয় অঞ্চল, মাঝখানে আবার কিছুটা অন্ধকার অঞ্চল, কোনো আলোক নাই। তো এই বর্ণালী তোমরা জানো যে রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেননি। রাদারফোর্ডের দুটো ত্রুটি তোমরা ক্লাস 9-এও পড়েছিলে, গতদিনও বলেছি। যে একটা ত্রুটি কি দেখেছিলে যে পরমাণু নিউক্লিয়াসকে বেষ্টন করে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরছে সেটা তিনি বলতে পারেননি, অর্থাৎ আবর্তনের জন্য প্রয়োজনীয় শক্তির উৎস সম্বন্ধে তিনি কোনো ধারণা দিতে পারেননি। আর দ্বিতীয়ত এই রেখা বর্ণালী কেন সৃষ্টি হয় সেই সম্বন্ধেও তিনি কোনো ব্যাখ্যা করতে পারেন। তো এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলের অসম্পূর্ণতা,
এই অসম্পূর্ণতাগুলো পূরণ করার জন্য আমাদের নতুন আরেকটা তত্ত্ব আসলো, সেটাকে বলা হচ্ছে বোরের তত্ত্ব। এই তত্ত্বটাও তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, অল্প অল্প পড়েছিলে। এবার একটু ডিটেলস পড়তে হবে, ম্যাথমেটিক্যাল ফর্মগুলো সহ পড়তে হবে, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের ইকুয়েশন আমরা তৈরি করব। প্রথমে বলে রাখি প্রযোজ্যতা। প্রযোজ্যতা মানে বোরের তত্ত্ব কোন ক্ষেত্রে প্রযোজ্য। বোরের তত্ত্ব কেবলমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ও আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। যে সমস্ত পরমাণুগুলোতে একটা ইলেকট্রন থাকে বা যে সমস্ত আয়নে একটা ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে আমরা বোরের তত্ত্ব প্রযোজ্য বলছি। তাহলে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর মধ্যে শুধু একটাই পাবো, সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন। এছাড়াও দেখো, তুমি যদি হিলিয়াম আয়ন নাও He+, তাহলে হিলিয়ামে দুটো ইলেকট্রন প্লাস করে দিলাম, মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে একটা থাকলো। বা ধরো নিলাম লিথিয়াম Li2+, বা ধরো নিলাম বেরিলিয়াম 3+, তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হিলিয়ামের দুটো ইলেকট্রন, কিন্তু প্লাস মানে একটা ইলেকট্রন, লিথিয়ামের তিনটে ইলেকট্রন +2 মানে একটা ইলেকট্রন, বেরিলিয়ামের চারটে ইলেকট্রন +3 মানে একটা ইলেকট্রন। তাহলে যে সমস্ত সিস্টেমের ক্ষেত্রে মাথায় রাখবে যে একটাই মাত্র ইলেকট্রন থাকে তার ক্ষেত্রেই বোরের তত্ত্ব প্রযোজ্য হয়। দুই বা তার বেশি ইলেকট্রন থাকলে সেখানে বোরের তত্ত্ব খাটে না। খুব গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন এখান থেকে আসে, এমসিকিউ থাকতে পারে যে বোরের তত্ত্ব কোন ক্ষেত্রে প্রযোজ্য, দিয়ে তোমাকে হয়তো এই অপশানগুলোর মধ্যে একটা থাকলো, বাকি অন্যান্য অপশান দিতে পারে। বা ধরো তোমাকে বললো বোরের তত্ত্ব কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, তখন এখান থেকে 3খানা উদাহরণ দিয়ে দিল, আর 1খানা উদাহরণ এর বাইরের কিছু একটা দিতে পারে। তো যাই হোক, তা বোরের তত্ত্ব তাতে কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখি। প্রথম স্বীকার্য তিনি বলছেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে বেষ্টন করে যে কোনো অঞ্চলে থাকবে না। কতগুলো কক্ষপথে থাকবে, যে কক্ষপথগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো কৌণিক ভরবেগের মান তা h/2π এর সরল গুণিতকে থাকে। তাহলে কি বলছি, নিউক্লিয়াসকে বেষ্টন করে ইলেকট্রনগুলি যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না। যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান h/2π এর সরল গুণিতক কেবলমাত্র সেই সকল কক্ষপথে আবর্তন করে। অর্থাৎ ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরবে তার কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কি, তোমরা সাধারণ কণার ক্ষেত্রে ভরবেগ পড়েছো। ধরো এটা m ভরের বস্তু আর কণার বেগ হচ্ছে v, তাহলে ভরবেগ আমরা বলি কি mv। এটা হচ্ছে সরলরৈখিক বস্তুর ক্ষেত্রে। আর যদি বস্তু বৃত্তাকার কক্ষপথে ঘোরে
তখন এই বস্তুর যে ভরবেগের সৃষ্টি হয় তাকে বলা হয় কৌণিক ভরবেগ। অর্থাৎ বস্তুর ভর যদি m হয়, এই পথ বরাবর বেগ যদি v হয়, আর কক্ষপথের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে কৌণিক ভরবেগ সমান আমরা লিখব mvr। তাহলে mv টা হচ্ছে সরলরৈখিক ভরবেগ, সরলরৈখিক ভরবেগ, আর mvr হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে দেখো বোরের তত্ত্বের প্রথম যে স্বীকার্য, সেখান থেকে আমরা একটা গাণিতিক রূপ পাচ্ছি, সেটা হচ্ছে mvr সমান nh/2π। খুব গুরুত্বপূর্ণ, mvr সমান হচ্ছে nh/2π। এখানে কোনটা কি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে বেগ, ইলেকট্রনের বেগ, r হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, h হচ্ছে একটা ধ্রুবক, এটা সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। এটাকে আমরা বলি প্ল্যাঙ্ক ধ্রুবক। তোমাদের প্ল্যাঙ্কের তত্ত্ব আছে, আমি প্ল্যাঙ্কের তত্ত্বটা তোমাদের বইয়ে আগে দেওয়া আছে, এই মুহূর্তে আলোচনা করলাম না, নেক্সট ক্লাসে আলোচনা করব, কারণ সেখান থেকে আমাদের শক্তির একটা সমীকরণে যখন আসব তখন আমরা প্ল্যাঙ্ক ধ্রুবক নিয়ে আলোচনা করব। তো এটাকে h কে বলা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, আর পাই মানে তো বুঝতেই পারছো 22/7 বা 3.14, আর n হচ্ছে এখানে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে n এর ভ্যালু 1, n এর ভ্যালু 2, n এর ভ্যালু 3 এরকম হতে পারে। যে যে কক্ষপথে যাবে সেই সেই কক্ষপথে, প্রথম কক্ষপথের জন্য n এর ভ্যালু 1, দ্বিতীয় কক্ষপথের জন্য n এর ভ্যালু 2, তৃতীয় কক্ষপথের জন্য n এর ভ্যালু 3 এরকম। তার জন্য আমরা বলছি কি h/2π এর সরল গুণিতক। তাহলে h/2π * 1, h/2π * 2, h/2π * 3, তাহলে h/2π এর একটা সরল গুণিতক আকারে আমরা বিষয়টাকে পাচ্ছি। নেক্সট দেখো দ্বিতীয় স্বীকার্য, সেখানে কি বলা হচ্ছে যে ইলেকট্রনগুলো যখন এই কক্ষপথে আবর্তন করবে, এই কক্ষপথে আবর্তনের সময় কোনো রকম শক্তি গ্রহণ বা বর্জন করে না। তাহলে ইলেকট্রনগুলি এই স্থায়ী কক্ষপথে আবর্তনের সময় কোন রকম শক্তি গ্রহণ বা বর্জন করে। তার মানে এই যে শক্তি স্তর, যে কক্ষপথগুলো mvr, যে কক্ষপথগুলোতে কৌণিক ভরবেগ mvr সমান h/2π এর সরলগুণিতক হচ্ছে, এই কক্ষপথগুলোকে তিনি বলছেন কি স্থায়ী কক্ষপথ। অর্থাৎ এই কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন কোনো রকম শক্তি নেবেও না বা ইলেকট্রন কোনো রকম শক্তি বর্জনও করবে না, তার জন্য এগুলোকে বলা হচ্ছে স্থায়ী কক্ষপথ। আর 3 নম্বর বা তৃতীয় স্বীকার্য, সেখানে তিনি কি বলছেন দেখো, এটাও তোমরা জানো অনেকেই। তৃতীয় স্বীকার্য বলছে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তি গ্রহণ করে এবং উচ্চ শক্তি স্তর থেকে
নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তি বর্জন করে। অর্থাৎ ধরো এই কক্ষপথটা নিম্ন শক্তি স্তর আর এই কক্ষপথটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় সেই কক্ষপথের শক্তি কিন্তু তত বাড়ে। তা যদি একখানা ইলেকট্রন এই কক্ষপথে আছে আর এইখানে স্থানান্তরিত হয় তাহলে বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করবে। আর যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে আছে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে এ কিন্তু তার শক্তি বর্জন করবে। তার জন্য আমরা বলছি কি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তি গ্রহণ করে, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হলে ইলেকট্রন শক্তি বর্জন করছে। এই হচ্ছে আমাদের তিনখানা স্বীকার্য। এখান থেকে আমরা বোরের তত্ত্বের সাফল্য ব্যর্থতা ইত্যাদি আলোচনা করব, কিন্তু এখন নয়। তোমাদের বইয়ে দেখবে আবার আগেই দিয়ে দিয়েছে, বোরের তত্ত্ব আলোচনাই হলো না, বোরের তত্ত্বের সাফল্য ব্যর্থতা আগে দিয়ে দিয়েছে। তা আমরা বোরের তত্ত্ব থেকে কি কি জানতে পারি সেগুলো আগে আমরা দেখি, তারপরে বোরের তত্ত্ব থেকে কি কি ব্যর্থতা আছে সাফল্য কি কি আছে সেগুলো আমরা পরে আলোচনা করব। যাই হোক, বোরের তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটা দিক হচ্ছে যে বোরের তত্ত্বকে কাজে লাগিয়ে আমরা যে কোনো ওয়ান ইলেকট্রন সিস্টেমের একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথে ইলেকট্রনের বেগ, কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি ইত্যাদি, বা একটা কক্ষপথে ইলেকট্রন কতবার ঘুরছে, বিভিন্ন গাণিতিক ফর্মুলা এখান থেকে তৈরি করতে পারি। দেখো কি হবে। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে বোরের তত্ত্বের সাহায্যে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। বোরের তত্ত্বে কাজে লাগিয়ে আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। কিরকম? ধরো এই হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস, যার নিউক্লিয়াসের মধ্যে জেড সংখ্যক প্রোটন আছে, আর এখানে আর ব্যাসার্ধের একটা কক্ষপথে ই আধান বিশিষ্ট একটা ইলেকট্রন আবর্তন করছে। ভালো করে বুঝবে। তাহলে নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন আছে, নিউক্লিয়াস থেকে আর ব্যাসার্ধের একটা কক্ষপথে ই আধান বিশিষ্ট একটা ইলেকট্রন আবর্তন করছে। তাহলে কথাটা লিখি। ধরি একটি পরমাণুর নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন আছে, আর ব্যাসার্ধের কক্ষপথে ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন আবর্তন করছে। এখন তোমরা জানো, ক্লাস 9-এ পড়েছো, 8-এ পড়েছো, যে একটা ইলেকট্রনের যত একক আধান থাকে একটা প্রোটনেও সম একক আধান থাকে, সমপরিমাণ আধান থাকে, শুধু একটা ঋণাত্মক একটা ধনাত্মক। তাহলে ইলেকট্রনের আধান যদি ই হয় তাহলে প্রোটনেরও আধান কিন্তু ই অ্যামাউন্ট, ওটা নেগেটিভ এটা পজিটিভ। দেখবে তোমাদের যে ভ্যালুগুলো পড়েছো ক্লাস 9-এ, যে ইলেকট্রনের আধান কত 1.602 × 10⁻19 কুলম, আগে কি বসানো ছিল মাইনাস, আর প্রোটনের আধান কত 1.602 × 10⁻19 কুলম, আগে কি সাইন বসানো ছিল প্লাস। তাহলে একটা প্লাস হয় একটা মাইনাস হয়, তাছাড়া
তাছাড়া কোনো পার্থক্য নেই। তাহলে নিউক্লিয়াসে যদি জেড সংখ্যক প্রোটন থাকে, তাহলে জেড সংখ্যক প্রোটনের মোট আধানকে আমরা বলবো কি জেড ইনটু ই। তাহলে বলছি নিউক্লিয়াসে মোট আধান আমরা বললাম জেড ইনটু ই। তাহলে এখন এই নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জ আর এটা হচ্ছে ঋণাত্মক চার্জ। তাহলে প্লাসে মাইনাসে একটা আকর্ষণ বল কাজ করবে। তাহলে এই যে আকর্ষণ বল কাজ করছে, নিউক্লিয়াস ইলেকট্রনকে টানছে, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল আমরা একটা ফর্মুলা থেকে গণনা করতে পারি। সেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, তড়িৎ চ্যাপ্টারে কুলম্বের সূত্র, যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান তাদের আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দিয়ে এখানে একটা ধ্রুবক তোমরা নিয়েছো, ক্লাস 10-এ দেখেছিলে কে। এই কে এর মান সিজিএস এককে বায়ু মাধ্যমের ক্ষেত্রে 1 হয়ে যায়, 1। তার জন্য আমরা সরাসরি দেখো লিখতে পারি নিউক্লিয়াসের প্রোটন ও ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান কুলম্বের সূত্রানুসারে কি লেখা যায়, জেডি ইনটু ই বাই আর স্কয়ার। তাহলে জেডি হচ্ছে এর আধান, ই হচ্ছে এর আধান, জেডি ইনটু ই আধানের গুণফল, আর দূরত্ব হচ্ছে আর, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার জন্য লিখে দিলাম আর স্কয়ার। তাহলে কুলম্বের সূত্র অনুসারে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বলের মান সেটা দাঁড়িয়ে গেল জেড স্কয়ার বাই আর স্কয়ার, জেড স্কয়ার বাই আর স্কয়ার। এবার দেখো এই নিউক্লিয়াসকে বেষ্টন করে ইলেকট্রন যখন আবর্তন করছে, ইলেকট্রন তো সবসময় ধরে নাও এই কক্ষপথে ঘুরছে, কিন্তু তোমরা জানো যে একটা বস্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরলে এর একটা এরকম স্পর্শকীয় বল বাইরের ধারে কাজ করছে, যেটা এটা সবসময় এই পথে ছিটকে যাওয়ার চেষ্টা করছে, ধরে রেখেছে, তাই এই পথে ঘুরছে। তাহলে এখন এই যে বাইরের ধারে বল কাজ করে, একটা বাইরের দিকে বল কাজ করছে, দেখবে তোমরা নাগরদোল্লা চাপো, দেখবে আমাদের বিভিন্ন মেলাতে নাগরদোল্লা আছে, তোরা বলে একটা নাগরদোল্লা আছে, বা এরকম রাউন্ড একটা নাগরদোল্লা আছে, এরকম জায়গায় ধরো সিট আছে, তোমরা ধরো বসে আছো এখানে। এবার এটা যদি এইটাকে অ্যাক্সিস বরাবর ঘোরানো হয়, তাহলে যে লোকটা দেখবে বাইরের ধারে আছে বা মাঝের ধারে আছে, সে কি করছে, সবসময় মনে হচ্ছে এই ধারে বাইরের ধারে ছিটকে চলে যাওয়ার চেষ্টা করছে। এরকম জায়গায় সিটগুলো আছে, এখানে লোকগুলো বসে আছে, তাহলে এটা যদি এই অ্যাক্সিস বরাবর ঘুরে, এই অ্যাক্সিস বরাবর যদি ঘোরানো হয়, রোটেট করানো হয়, তাহলে কি এই লোকগুলো দেখবে সবসময় বাইরের ধারে একটা ছিটকে যাওয়ার প্রবণতা আছে। যদি তুমি বাইরের দিকে বসে দেবে, এই লোকটা তোমার ঘাড়ে এসে চাপ দিচ্ছে, তার মানে কি সবসময় বাইরের ধারে কাজ করছে। তো এরকমই ইলেকট্রনও যখন এই ধারে আবর্তন করছে, সবসময় বাইরের ধারে একটা বল কাজ করছে, ছিটকে দেওয়ার চেষ্টা করছে। বাইরের ধারে যে বল কাজ করে, সেই বলকে আমরা বলি অপকেন্দ্র বল। তাহলে এই বলটাকে আমরা বলছি অপকেন্দ্র বল। তাহলে এখন ইলেকট্রন আবর্তনের ফলে যে অপকেন্দ্র বলের সৃষ্টি করে, তার মান আমরা বলবো কি mv²/r। এটা হচ্ছে অপকেন্দ্র বলের একটা রাশিমালা, mv²/r। তাহলে দেখো একটা বল কাজ করছে ভেতরের ধারে, একটা বল কাজ করছে বাইরের ধারে। এই দুটো বল যখন ইকুয়াল হবে, তখন ইলেকট্রন কি হবে, না কক্ষপথ থেকে দূরে সরে যাবে, না কক্ষপথ থেকে কাছে সরে আসবে। অর্থাৎ ইলেকট্রন এধারেও আসবে না, বা ইলেকট্রন এধারেও ছিটকে যাবে না। কখন, যদি এই
নিজের ধারে কেন্দ্রের ধারে যে বল অভিকেন্দ্র বল আর বাইরের ধারে যে বল অপকেন্দ্র বল, এই দুটো পরস্পর সমান। তাহলে একটা স্থায়ী পরমাণুর ক্ষেত্রে আমরা লিখতে পারি কি mv²/r সমান z²/r²। তাহলে এই z²/r² আর mv²/r এই দুটো পরস্পর সমান করে দিলাম, rটা ক্যান্সেল করে দিলাম। তাহলে এখান থেকে v² সমান লিখে রাখলাম z²/mr। একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিলাম, v² সমান হচ্ছে z²/mr। এবার দেখো বোরের তত্ত্ব অনুসারে আমরা কি জানি mvr সমান nh/2π। তাহলে এখান থেকে লিখতে পারি v সমান nh/2π mr, বা উভয় দিকে বর্গ করে দাও, v² সমান লেখা যায় n²h²/4π² m²r²। এটাকে দাও ইকুয়েশন নাম্বার 2। তাহলে v² সমান n²h²/4π² m²r²। এবার তুমি এই 1 নম্বর আর 2 নম্বর যে সমীকরণ দুটো পেলে, এই সমীকরণ দুটোতে v² এর মান তুলনা করো। তাহলে কি বলছি, 1 ও 2 নং সমীকরণে v² এর মান তুলনা করে পাই। তাহলে কি লেখা যায় দেখো, z²/mr সমান n²h²/4π² m²r²। তাহলে m আর r ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা r টাকে আলাদা করে নিচ্ছি। r সমান লিখতে পারি, দেখো একটা r কেটেছে, তার মানে স্কয়ার ছিল, তাহলে একটা r কেটে গেল। তাহলে লিখবো r সমান n²h²/4π² mz²। এটাই হচ্ছে যে কোনো কক্ষপথে ব্যাসার্ধ, ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে তার যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ, এটাকে আমরা rn দিয়ে চিহ্নিত করছি। rn যদি n এর ভ্যালু 1 হয় তাহলে প্রথম কক্ষপথ, যদি n এর ভ্যালু 2 হয় তাহলে দ্বিতীয় কক্ষপথ, n এর ভ্যালু যদি 3 হয় তাহলে তৃতীয় কক্ষপথ, এরকম ভাবে মান পরিবর্তন হয়। এখন দেখো, তাহলে এটাই হচ্ছে n তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। এবার দেখো, আমরা যদি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে হাইড্রোজেন পরমাণু মানে প্রোটন সংখ্যা হচ্ছে 1, আমরা z কে কি ধরেছি প্রোটন সংখ্যা, তাহলে z এর ভ্যালু তো 1, আর প্রথম কক্ষপথ মানে n হচ্ছে 1। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তার মানে r1 of h সমান আমরা লিখতে পারি 1/h²/4π² m²। দেখো z টা কিন্তু 1 বলে লিখলাম, তাহলে এখানে n এর ভ্যালু জায়গায় 1 বসালাম আর z এর জায়গায় 1 বসিয়ে আমরা পেলাম কি 4π² m²। তাহলে r1 of h হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ সমান হচ্ছে
1 স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m স্কয়ার। আর দেখো হাইড্রোজেন পরমাণুর n তম কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এই z এর ভ্যালু আবার 1 ই থাকবে। তাহলে n তম কক্ষপথের ব্যাসার্ধ মানে Rn of h সমান লিখব n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m স্কয়ার, কারণ z এর ভ্যালু আমি 1 বসিয়েছি। তো এখন এই হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সঙ্গে হাইড্রোজেনের n তম কক্ষপথের ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে। দেখো কি রকম, তুমি Rn of h ভাগ করে দাও R1 of h, হাইড্রোজেনের n তম কক্ষপথের ব্যাসার্ধ ভাগ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে কি আসছে দেখো n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m স্কয়ার বাই 1 স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m স্কয়ার। তাহলে একটু আমরা উল্টে নিই, n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m স্কয়ার ইনটু 4 পাই স্কয়ার m স্কয়ার বাই h স্কয়ার। তাহলে h স্কয়ার ক্যান্সেল ক্যান্সেল, তাহলে Rn of h বাই R1 of h সমান লিখতে পারি কি n স্কয়ার, Rn of h আর R1 of h সমান হচ্ছে n স্কয়ার। তাহলে Rn of h সমান লেখা যায় R1 of h ইনটু n স্কয়ার। তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সঙ্গে n তম যে কোনো কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক। তাহলে এটা আমরা বলবো প্রথম কক্ষপথের হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সঙ্গে n তম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক। আর একটা জিনিস মাথায় রাখবে, হাইড্রোজেন পরমাণুর এই প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে। মান কিভাবে আসে আমরা করব, পরের ক্লাসে করে দেখাবো। আজকে আমি করে দেখাচ্ছি না, কারণ এই জেড এর ভ্যালুটা এইচ এর ভ্যালুটা আমরা আজকে আলোচনা করছি না, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা, সেই জন্য আমরা সরাসরি কিভাবে মানটা আসছে সেটা আমরা বলছি না, পরের ক্লাসে বলবো। আমরা আজকে সরাসরি এই হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান মনে রাখবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মান, বিভিন্ন ক্ষেত্রে শর্ট কোশ্চেনগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। তার জন্য তোমরা সরাসরি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান মনে রাখো। দেখবে তোমাকে যে কোনো পরমাণু, যে কোনো আয়নের যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ ওই মানের সাহায্যেই বের করা যায়। তার জন্য ওই মানটা বের করাটা অতটা গুরুত্বপূর্ণ নয় ক্লাস 11-এ। গুরুত্বপূর্ণ হচ্ছে মানটা সরাসরি মনে রাখা। বের করেও আমি দেখাবো পরের দিন দেখি। তা দেখো আমরা কি বলছি, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এটা হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম বা 0.53 অ্যাংস্ট্রম। কোন কোন বইয়ে এটা লেখা আছে, কোন কোন বইয়ে এটা লেখা আছে, যেটা মনে হয় মনে রেখো। 0.53 সহজে মনে রাখা যায়। তা দেখো এটার গুরুত্বটা কোথায়। তোমাকে ধরো বলা হলো হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত।
দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? তাহলে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ মানে R2 of H, আমরা রিলেশন কি জানি? R1 of H ইনটু n এর জায়গায় বসিয়ে দিলাম তাহলে 2 এর স্কয়ার। তাহলে R1 of H মানে কত? 0.53 ইনটু 4, তাহলে কত আসছে? 4 3 12, 2 হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21, 2.12 অ্যাংস্ট্রম। তাহলে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ 2.12 অ্যাংস্ট্রম। এরকম ভাবে আমাদের কাজে লাগবে। তাহলে দেখো আমাদের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যা, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু এর 4 গুণ। ভালো করে বুঝতে হবে, কারণ 2 স্কয়ার আকারে আসছে। তাহলে এখানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যা আসছে, এই কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু এর 4 গুণ। তাহলে তুমি যদি বলো তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে এখানে কি চলে আসবে? 2 এর জায়গায় 3 চলে আসবে। 3 এর স্কয়ার মানে 9 গুণ, মানে এই রকম অনেকটা দূর দিয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে কক্ষপথের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তার ব্যাসার্ধ কিন্তু প্রথম কক্ষপথের সাপেক্ষে বর্গরূপে, বর্গের গুণিতক হিসাবে বাড়ছে। তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.53 হলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হয়ে গেল 0.53 ইনটু 4, 2.12। একই রকম ভাবে তুমি হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হিসাব করতে পারবে, 0.53 ইনটু 3 স্কয়ার বা 0.53 ইনটু 9, তোমরা ক্যালকুলেট করবে। আবার দেখো এই হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা কেন গুরুত্বপূর্ণ? আমরা তো শুধু হাইড্রোজেনের হিসাব করলাম, এছাড়াও তো অনেক সিস্টেম আছে, ওয়ান ইলেকট্রন সিস্টেম, যাদের ক্ষেত্রে প্রোটন এক নয়, প্রোটন সংখ্যা 1 তা কিন্তু নয়। যেমন ধরো তুমি ধরো নিলে He প্লাস, তাহলে এখানে ইলেকট্রন একটা কিন্তু প্রোটন কটা? দুটো। হিলিয়ামের নিউক্লিয়াসে দুটো প্রোটন আছে, প্রোটন তো আর বেরোবে না, প্রোটন যা আছে তাই থাকবে। তুমি ধরো লিথিয়াম 2 প্লাস নিলে, তাহলে ইলেকট্রন কটা? একটা। আর প্রোটন কটা? তিনটে। কারণ প্রোটন তো আর বেরোবে না, প্রোটনের সংখ্যা যা আছে তাই থাকবে। তার জন্য আমরা এই হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সাহায্যে ভিন্ন ভিন্ন পরমাণু, ভিন্ন ভিন্ন আয়নের, ওয়ান ইলেকট্রন সিস্টেম আয়নগুলোর বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ আমরা ক্যালকুলেট করতে পারি। কিভাবে দেখো? তাহলে তোমরা দেখেছো হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধ Rn সমান n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m ইনটু স্কয়ার। কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে z এর ভ্যালু 1 ছিল, কিন্তু হাইড্রোজেন বাদে অন্য যে কোনো আমি যদি আয়ন নিই, তাদের যদি আমি n-তম কক্ষপথের ব্যাসার্ধ হিসাব করি, তখন কিন্তু z এর ভ্যালু 1 হচ্ছে না। তার মানে z এর একটা নির্দিষ্ট মান থাকছে, তার মানে এখানে z টার্মটা কিন্তু থেকে যাবে। তাহলে কি বলছি দেখো, হাইড্রোজেন পরমাণু বাদে অন্য কোনো আয়নের n-তম কক্ষপথের ব্যাসার্ধ Rn সমান লিখব কি n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার mz স্কয়ার। কারণ কি অন্য কোন আয়নের ক্ষেত্রে কিন্তু z এর ভ্যালু 1 নয়, তার জন্য এখানে z এর মান আমরা রাখলাম। হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা z এর ভ্যালু 1 হয়ে গিয়েছে, তার জন্য z কে আমরা লিখিনি, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু z এর ভ্যালু আছে। খুব গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন জয়েন্টেও আসবে, এইচএসও আসবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গাগুলো থেকে আসে। দেখো একটু আমাকে এই আরএন গুলো আলাদা করে নিতে হবে, কারণ হাইড্রোজেন আরএন লিখেছি, এটাও আরএন লিখেছি, আলাদা করতে পারছি না। তার জন্য হাইড্রোজেনেরটাকে আমি H লিখলাম, আর অন্য যে কোনো
হাইড্রোজেন বাদে, তার জন্য এটাকে আমরা জেনারেলি Rn অফ x লিখলাম। সেটা হিলিয়ামও হতে পারে, লিথিয়ামও হতে পারে, বেরিলিয়ামও হতে পারে, তার জন্য আমরা x দিয়ে ডিনোট করব। এবার দেখো আমরা যদি এই দুটোকে ডিভাইড করি, Rn of x by Rn of h, তাহলে কি পাবো? n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার ভাগ এটা, তাহলে ভাগ মানে উল্টে গেলে গুণ, 4 পাই স্কয়ার m স্কয়ার বাই n স্কয়ার h স্কয়ার, উল্টে গেলে গুণ। বুঝতে পারছো তো? তাহলে আমরা কি পাচ্ছি দেখো, n স্কয়ার h স্কয়ার বাদ হয়ে গেল, 4 পাই স্কয়ার বাদ হয়ে গেল, m স্কয়ার বাদ হয়ে গেল, থাকলো শুধু z। তাহলে আমরা লিখতে পারি Rn of x by Rn of h সমান 1 by z, বা লেখা যায় Rn of x সমান Rn of h by z। আর দেখো তোমরা একটা বিষয় শিখেছো, একটু আগে শিখলে, Rn of h সমান ছিল R1 of h into n স্কয়ার, এই রিলেশন পেয়েছো। তাহলে Rn of h এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে Rn of x সমান লিখবে কি Rn of 1 of h into n স্কয়ার by z। তাহলে এই সম্পর্কটা যদি মনে রাখতে পারো, তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে ব্যবহার করে তুমি অন্য যে কোনো আয়নের ক্ষেত্রে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ ক্যালকুলেট করতে পারবে। তাহলে রিলেশনটা কি দাঁড়াচ্ছে? R1 of h into n স্কয়ার বাই z, R1 of h into n স্কয়ার বাই z, এই রিলেশনটা মনে রাখবে। দেখো আমি একটা উদাহরণ করি, তাহলে বুঝতে পারবে। ধরো তোমাকে বললাম He প্লাস আয়নের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? তাহলে মাথায় রাখো প্রথমেই হিলিয়াম মানে এখানে z এর ভ্যালু কিন্তু 2। তাহলে যখন আমি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নিচ্ছি, তাহলে আমি নিব কি R1 of He প্লাস, তাহলে x এর জায়গায় বসে গেল He প্লাস, কারণ এখানে x মানে যে কোনো আয়ন ধরেছিলাম। তাহলে R1 of He প্লাস সমান কি দাঁড়াচ্ছে R1 of H ইনটু প্রথম কক্ষপথ মানে n এর ভ্যালু 1, তাহলে 1 এর স্কয়ার, আর z এর ভ্যালু 2 হিলিয়ামের ক্ষেত্রে। তাহলে কি আসবে 0.53 ইনটু 1 বাই 2, তাহলে আসলো 0.265 অ্যাংস্ট্রম, 0.265 অ্যাংস্ট্রম। সিমিলারলি আমরা যদি দ্বিতীয় কক্ষপথ হিসাব করি, তাহলে কি আসবে R2 of He প্লাস সমান আমি লিখব R1 of H into 2 স্কয়ার বাই 2, দ্বিতীয় কক্ষপথ, তার জন্য n এর জায়গায় 2 বসলো, আর z এর ভ্যালু হচ্ছে এখানে 2, তাহলে চলে আসলো 0.53 into 2, তার মানে হলো 1.06 অ্যাংস্ট্রম। তৃতীয় কক্ষপথ, তাহলে R3 of He প্লাস, তাহলে কত আসবে 0.53 into 3 স্কয়ার বাই 2, তাহলে আসলো 2.385 অ্যাংস্ট্রম। বুঝতে পারলে? তাহলে এরকম
ভাবে তুমি যদি He প্লাস না নিয়ে Li প্লাস নাও কি Be প্লাস নাও, প্রত্যেকটারই এইভাবে হিসাব করতে পারবে। আমি আরেকটা উদাহরণ তোমাদের বলে দিই। এই ব্যাসার্ধ কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও শক্তির সমীকরণ আছে, সেটাও গুরুত্বপূর্ণ, গতিবেগ সবই গুরুত্বপূর্ণ। দেখতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই পারবে। নেক্সট ধরো আমি তোমাকে দিলাম Li2 প্লাস আয়নের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? তাহলে দেখো Li2 প্লাসের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ R2 অফ Li2 প্লাস। তাহলে এখানে Z এর ভ্যালু 3 হয়ে গেল, হিলিয়াম 2 লিথিয়াম 3। তাহলে আসবে কি R1 অফ H ইনটু দ্বিতীয় কক্ষপথ, তার মানে 2 স্কয়ার বাই 3। তাহলে 0.53 ইনটু 4 বাই 3, 53 ইনটু 4 বাই 3, তার মানে হয়ে গেল 0.7066 অ্যাংস্ট্রম। তাহলে এরকম ভাবে তোমাদের কিন্তু ছোট ছোট প্রবলেম এখান থেকে ব্যাসার্ধ থেকে আসে। তোমরা এই ব্যাসার্ধ জায়গাটা ভালো করে তৈরি করো। নেক্সট ক্লাসে আমরা এর শক্তির সমীকরণ এবং আমরা প্ল্যাঙ্কের যে কনস্ট্যান্ট এর ভ্যালুগুলো সম্বন্ধে আলোচনা করব।